চটপটি ফুচকা মানে এটা তো রাস্তায় মানুষ খাওয়া দাওয়া করে, আমি করব এটা না, সবাই হাসাহাসি করেছে সর্বপ্রথম। যে কোনো একটা কথার জন্য সে এসে আমার ফুচকার ডিব্বাটা ঢেল দিয়েছিল, তো সেদিন আমি অনেক কেঁদেছিলাম। করোনাটা আমি জানি না সবার ক্ষেত্রে কি গিয়েছে, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। টাকা শেষ, দোকান শেষ, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি 2বার বারান্দায় গিয়েছি জাম্প করব। একটা ছেলে ছিল, আল্লাহ ওই ছেলেকে বাঁচাই রাখুক, নাহলে আমি না খেয়ে মরতাম। দিন শেষে না সবাই বউদের দোষ দেয়। আমি জানি না কেন আমাদের এই সমাজটা এই জিনিস করে, জানার চেষ্টা করে না। টাকা আছে আপনাকে সবাই দাম দেবে, টাকা নেই আপনাকে কেউ দাম দেবে না, যেটা এখন ফিল করি। ভেঙে চুড়ে মুড়ে তারপরে কিন্তু উদ্যোক্তা হতে হয়। যখন বলি মানুষ হেসে দেয়, ফুটপাত কি বলে, আমি ফুটপাত ব্যবসায়ী। আমি কোটি টাকা লস করে আমি আবার নতুন করে সেই ফুটপাত থেকে স্টার্ট করেছি। এখন আমি গর্ব করে বলি ওটা আমার রুট। একটা শহরকে চিনতে গেলে তার আকাশচুম্বী বিল্ডিংগুলো দেখলেই হয় না, দেখতে হয় তার ফুটপাতকেও। কারণ অনেক বড় বড় স্বপ্নের জন্ম হয় ফুটপাতেও। দর্শক, আজকে ৭১ পডকাস্টে এমন একজন অতিথি এসেছেন, তিনি পরিচিত মুখ না, বা সামাজিক মাধ্যমে তাকে চেনে এমনটাও না। তিনি অভিজাত এলাকা গুলশানের ফুটপাতে কাবাব বিক্রি করেন। তার ধোঁয়া ওঠা কাবাবের সাথে পরিবেশিত হয় তার শ্রম, তার আত্মত্যাগ এবং হার না মানার গল্প। দর্শক, আজকে ৭১ পডকাস্টে অতিথি হিসেবে আছেন বাঁধন হোসেন। বাঁধন হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ পডকাস্টে। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ, আমাকে ডেকেছেন, আমাকে আমন্ত্রণ করেছেন। আপনার গল্পটা খুবই চমৎকার। আমরা যতদূর জেনেছি যে আপনি বড় একজন উদ্যোক্তা ছিলেন, অনেক প্রায় কোটির ওপরে টাকা আপনি হারিয়েছেন ব্যবসা করতে যেয়ে, কিন্তু আপনি দমে যান নাই, আপনি আবারও নতুন করে ব্যবসা শুরু করেছেন। সেই গল্পগুলো শুনবো। প্রথমে একটু ছোট করে শুনতে চাই যে আসলে শুরু কবে করেছিলেন? শুরুটা করেছি আমি 2010-এ, মেবি এটা অক্টোবর মাসের দিকে করেছিলাম। তো সেটাও ছিল, শুরুটাও ছিল ফুটপাত দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে আপনি একদম র লেভেল থেকে যদি বলি যে সেখান থেকেই শুরু। সেখান থেকে আমার শুরু। মানে ব্যবসাটা কি আসলে আপনি মানে করবেন বা করার ইচ্ছে নিজের আর্থিক চাহিদা পূরণের জন্য, না শখ থেকে, না কিভাবে শুরু করেছিলেন? প্রথমে ছিল শখ থেকে। আমি বসে থাকতে পারি না, তো একদিন আমার শাশুড়ি বলছে যে তুমি রান্না করতে জানো, তুমি কেন বসে থাকো? তো ওই যে একটা শুনেছি, আর হচ্ছে যে শখ ছিল যে রান্না করি, শখ থেকে অ্যাকচুয়ালি শুরু আমার এটা 2010 সালে। 10 সালে শুরু করলেন? ওটা কোথায় শুরু করলেন? এটা ছিল গুলশানে, আমাদের ওখানে রবি টাওয়ার ছিল তখন, তার পিছনেই। আচ্ছা, তারপরের গল্পটা একটু যদি বলতেন যে কিভাবে আসলে আপনি এই আজ অবধি আসছেন, সেই গল্পটাতে আসবো। কিন্তু শুরুর যে আমরা যতদূর আপনার কাছ থেকে জানতে পেরেছি যে আপনার একটা ছেলেকে দিয়ে শুরু করেছিলেন, সেই ছেলে মানে আপনার টাকা পয়সা মালপত্র নিয়ে পালিয়ে যায়, সেই গল্পটা শুনতে চাই। তখন একদিন আমার হাজবেন্ডকে বললাম যে দেখো না কেউ আছে কি না, যে আমি খাবারগুলো বিক্রি করতে পারি। তো তখন বললো ঠিক আছে, আমার তো সবাই এখানে চেনে, দেখি কাউকে বলি। তো বলার পর ওই এরিয়া একটা ছেলে ছিল, তো ও বললো যে মামি আমি বিক্রি করে দিব। তা আমি রান্না টান্না করে সুন্দর করে 4-5 রকমের রান্না করে দিতাম। তো 7 দিন পর্যন্ত, মানে 6 দিন করলো। 7 দিনের দিন আমি যখন বললাম যে এবার আমাকে বিলটা দাও, বললাম আমি আজকে খাবার বিক্রি করে সন্ধ্যায় এসে টাকা দিব। এই যে বলে গেল, সে আর ফেরত আসেনি। আমার জিনিস, আমার পয়সা সবই নিয়ে ও চলে গেল। তখন কত টাকা ইনভেস্ট করেছিলেন? তখন ছিল 3000 টাকা। মানে 3000 টাকা দিয়ে আপনি ছোট করে 2010 সালে স্টার্ট করেছিলাম। তো সেই ফিলটা কেমন ছিল যে একটা মানুষকে বিশ্বাস করে আসলে শুরু করলেন, শখের বসে থেকেই? হ্যাঁ, শখের বসে থেকে শুরু করে ধোকাটাই সবচেয়ে কষ্ট লেগেছে। আমি 7-8 দিন কেঁদেছি যে টাকা তো গেল। আমার সবচেয়ে খারাপ লেগেছিল, আমার একটা ট্রে ছিল, সেই ট্রেটাও চলে গেছে।
ওটা নিয়ে বেশি খারাপ লেগেছে আমার। ট্রেটা তো রেখে যেতে হ্যাঁ, পারতি। ওটার জন্য বেশি কষ্ট ছিল, টাকার চেয়ে বেশি কষ্ট ছিল ট্রেটার। আর একটা বিষয় যে বিশ্বাসের জায়গাটা নষ্ট। বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, ওটা সবচেয়ে আগে নষ্ট হয়েছে যে কাকে বিশ্বাস করব, বিশ্বাস জিনিসটা নষ্ট হয়ে গেছে শুরুতেই। মানে শুরুতে একটা ধাক্কা খেলে। হ্যাঁ, তারপরের গল্পটা। তারপরে আমার ননদ স্কুলে জন্য আমাকে ডাকলো, চিটাগং গ্রামার স্কুলের ক্যান্টিনের জন্য। তো তখন আমি ওখানে গেলাম স্যাম্পল খাওয়াতে, স্যাম্পলটা খেয়ে সবাই লাইক করেছে। তো তারপর 2 দিন পর থেকে আমি স্টার্ট করে দিই ক্যান্টিন চালানো। তো যখন দেখছে খুব ভালো চলছে আর সবাই আমাকে এত আদর করেছে ওখানে, তো যে কোনো একটা বিষয়ে ভিতরে ওদের একটা ছিল, প্রবলেম ছিল, তো যে কারণে আগে আমাকে বের করতে হবে। তো তখন আমাকে সবার আগে বের করে দিল। তো ওটা ছিল আমার দ্বিতীয় ধাক্কা। মানে ব্যবসা জিনিসটা যে উঠানামা করে, তখন একটু আর কি কষ্ট লাগলো। তারপর আমাকে বুঝালো একদিন যে বিজনেস মানেই হচ্ছে আপ ডাউন, তোমাকে ধোকা খেয়ে খেয়ে আগাতে হবে, উদ্যোক্তা এমনি হওয়া যায় না। তো তারপরে ওর কথা শুনে একটু মনটাকে সান্ত্বনা দিলাম, দিয়ে থামিয়ে দিলাম কিছুদিন। তারপর আবার নতুন করে স্টার্ট করার জন্য আবার রেডি হলাম। এটা কত সালে? এটা ছিল 2012-এর, হ্যাঁ 12-এর জুলাই দিকে। তখন কত টাকা ওই স্কুলে যে আপনি ইনভেস্ট করেছিলেন, তখন কত টাকা ইনভেস্ট? স্কুলের ইনভেস্টটা ছিল আমার 2000 টাকা। তখন আমি বার্গার আর হচ্ছে আলুর চপ, তখন পর্যন্ত তো শখের মধ্যেই, শখের ভিতরে ওগুলো ছিল, সবই টাইম শখ, পাস করা, সবই শখ ছিল। শখগুলো শখ পুরা করতে করতে এখন চলে আসছে প্রয়োজনে। হ্যাঁ, এখন প্রয়োজনে চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে আমি বা আপনার সম্বন্ধে যতটা জানতে পারলাম যে আপনি তো অভিজাত এলাকার গৃহবধূ, অর্থাৎ গুলশান এলাকার, আপনার শ্বশুরেরও মানে বাড়িও আছে বা ফ্যামিলি গ্রাউন্ডটাও অনেক ভালো। জি। তো সেইখান থেকে শখের বশেই আপনি আসলে রান্না, জি, আপনার যে রান্নার হাত সেটা মানুষের কাছে পৌঁছে দিলেন। জি। 12-এর পরে আপনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আসলে আপনি পেশাগতভাবে বা সিরিয়াসলি এটা ব্যবসা করবেন? 12-এর পরে সিরিয়াসলি আমি নেই, আমি অ্যাকচুয়ালি নিয়েছি 13-এর পরে। 13-এ মেহেদি মার্ট হলো বসুন্ধরায়। তো তখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমি একটু খাবার বিক্রি করব। তখন তুমি আবার দিবে, এতবার ধোঁকা খেয়ে তুমি আবার দিবে? আমি বলছি না, আবার দিব। বলে আমি বলতে পারবো না, তুমি বলো গিয়ে। তো তখন আমি ওখানে যে গল্প করলাম, তো তখন ওরা বললো ঠিক আছে যাও, স্যাম্পল খাও, যদি পছন্দ হয় তোমাকে করতে দিব। তো দিলাম, ওরাও পছন্দ করলো। তো আমি, খাবারটা কি ছিল? খাবারটা ছিল চটপটি আর ফুচকা। প্রিয় খাবার, প্রিয় খাবার। তো সবাই হাসাহাসি করেছে যে চটপটি ফুচকা মানে এটা তো রাস্তায় মানুষ খাওয়া দাওয়া করে, আমি করব এটা না, সবাই হাসাহাসি করেছে সর্বপ্রথম। তাই ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা হাসো আর যাই করো। আমি ওখানে 300 ও 350 টাকা দিয়ে বাজার করেছিলাম। তো সেইটা আমি 700 টাকা সেল করেছিলাম। এটা কত সালে, কবে? এটা 2013-এর লাস্টের দিকে। তখন মেহেদি মার্ট হয়েছে মাত্র। আচ্ছা আচ্ছা। পুরোপুরি মলটা স্টার্ট হয়নি, জাস্ট নিচতলায় কিছু গরুর মাংস সেল হয় ওই টাইমে। আচ্ছা আচ্ছা, শুরুর দিকে। শুরুর দিকে। তার মানে আপনি প্রফিটটা দেখলেন যে হ্যাঁ, ব্যবসাতে আসলে প্রফিট আছে। আছে। 300 টাকা ইনভেস্ট করে আপনি আমি 700 700 টাকা সেল করেছিলাম। সেই ফিলটা শুনতে চাই। সেটা খুবই সুন্দর ফিল ছিল। আমার হাজবেন্ড আমাকে তো ফার্স্টে দিতে চায় নাই। যখন আমি 300-350 টাকা খরচ করে 700 করলাম, আমি মহা আনন্দে ছিলাম। আমি ওখানেই নাচা শুরু করেছিলাম। তো তখন একজন বলছে, ভাবি তুমি কি করছো রাস্তার ভিতরে? আমার খুব আনন্দ লাগছে, আমাকে তো করতে দিচ্ছিল না, কিন্তু আমি এই 300-350 আমি 700 টাকা বিক্রি করেছি। এটা আমার বেশি আনন্দের টাইম ছিল। তারপরে ওরা তারপরের দিন আমাকে বললো ঠিক আছে, যে তোমার যেহেতু ইচ্ছা আছে তুমি করো। ওরা আমাকে রাস্তার ভিতরে তাঁবু টানিয়ে দিল সাদা কাপড় দিয়ে, যে এখানে তুমি করো। তো আমি ওখানে সিঙ্গারা, সমোসা এইসব নিয়ে করলাম। তারপর ওখানে ওদের একটু পার্ট ছিল খাবারের, ওরাও এনজয় করলো, যেহেতু দেখলো যে আমি চটপটি ফুচকা বিক্রি স্টার্ট করেছি, তো ওরাও পারবে। তো এই নিয়ে মেহেদি মার্টের সামনে আমরা স্টার্ট করলাম। তো ওখানে আমি নিচে পাশে আমাদের ফুলের দোকান ছিল একটা, ওটা ভেঙে তারপর আবার স্টার্ট হলো আমাদের খাবারের বিজনেস। তো তখন আরেকটা ধাক্কা খেয়েছি, যেহেতু ফুড আমার একটু ভালো সেল হচ্ছে,
তখন ওরা বলল যে আমাদের তো রেস্টুরেন্ট ভিতরে আছে, ওই খাবার এখানে সেল করব, তুমি শুধু চটপটি ফুচকা দেখো। তো তখন মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমি কেন সব সময় বাধায় পড়ব। তারপর ঠিক আছে, চিন্তা করলাম যে না, চটপটি ফুচকা তো খারাপ কিছু না, তো চটপটি ফুচকাটুকু পরে আমি স্টার্ট করি ওখানে প্রায় 2-2.5 বছর করেছি। সেখানে প্রফিট কেমন করেছে? সেখানে মাশাল্লাহ দিলে এত প্রফিট ছিল, আমি ওদের ফার্স্টে 30% দিতাম, তো তখন একটু লাভ কম থাকতো। আর যখন 25% তারপর কথা বললাম, ওরা 25% নিত। তো সেখানে আমার আল্লাহর রহমতে 7 থেকে 8 লাখ টাকা আমার পার মান্থ জাস্ট চটপটি আর ফুচকা সেল হতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দারুণ দারুণ। এবং ওদের আমি 25% দিতাম, দেওয়ার পর আমার এই অ্যামাউন্ট থাকতো। তো ওটা আমার খুব কমিশন ভালো, দেওয়ার পরে আপনার সেই আমার অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা থাকতো। এটা 2.5 বছর করেছে। এটা 2.5 বছর আমি করেছি। তারপরে ধাক্কাটা? তারপরের ধাক্কাটা যখন ওরা দেখলো যে আমি চটপটি ফুচকা থেকে এত টাকা আর্ন করি, বিকজ ওরা আমাকে মান্থলি পেমেন্ট করতো, আমি টাকা নিতাম না, আমি মান্থলি। বিলটা কি তারাই কাটতো? হ্যাঁ, তারাই বিলটা রাখতো, যেহেতু ওরা 25% নিবে, তা আমার কাছ থেকে নিলে তো হয়তো বা বিশ্বাস নাও করতে পারে। তা আমি ওই সিস্টেমই করেছি যে আমাকে তোমরা মান্থলি একটা পেমেন্ট দিবা, তোমাদের 25% রেখে বাকিটা আমাকে দিয়ে দিবা। ওরাই আমাকে দিত মান্থলি শেষে। সেখানে 7-8 লাখ টাকা। হ্যাঁ, তো যখন দেখলো তখন ওরা আমাকে আর কি বের করে দিল যে প্রথমে একজন এসে, যার থ্রুতে আমি ঢুকেছিলাম, সেদিন আমি অনেক কেঁদেছি। যে কোনো একটা কথার জন্য সে এসে আমার ফুচকার ডিব্বাটা ঢেল দিয়েছিল। তো সেদিন আমি অনেক কেঁদেছিলাম যে আমি অন্যায় করি নাই, আমার খাবার কি অন্যায় করেছে, আমার ফুচকার ডিব্বাটা ঢালাতে আমি ওখানে বসে কেঁদেছিলাম। তো কান্না করার পর আমার বর বলল যে করার কিছু নাই, ওদের সাথে তুমি পারবে না, চলে আসো। তখন আমি চলে আসি, তারপর আর কন্টিনিউ করি নাই। এইটা আপনার তৃতীয় ধাক্কা? রায়। আচ্ছা, আচ্ছা। মানে ধাক্কা খেতে খেতে মানে 3 বার অলরেডি খাওয়া হয়ে গেছে। 3 বার হয়ে গেছে আমার জীবনে, আমি অনেকবার ধাক্কা খেয়েছি, খেয়ে আর কি এখন আর কি ওই যে বলে না মানুষ যে অল্প সুখে কাতর বেশি সুখে পাথর, ওরকম হয়ে গেছে। ধাক্কা খেতে খেতে এখন আমি পাথর হয়ে গেছি। পরের গল্পটাতে আসি, তারপরে কি হলো? 13 সালে যখন তার ওখান থেকে বের হয়ে গেলেন। 14 সালে বের হয়ে, 15তে আমি বের হয়েছি, ওখানে তো 2.5 বছর করেছি। 15 সালে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর না, তখন আমার মেয়ে তখন হয়েছে সেপ্টেম্বরে, যখন আমার মেয়ে মানে পেটে, আমার 7 মাসের পেটে। তো ওইটা মানে ওই টাইমের বের করাটা হচ্ছে আরেকটা রিজন ছিল। তো তখন ইফতার বাজারে আইসিসিবির একটা পুরান ঢাকার ইফতার বাজার বসে। তো তখন সবাই করছে, আমার খুব ভালো লাগে রান্না করতে, বিশেষ করে গরুর মাংসটা। তো তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে সবাই করছে, চলো না আমিও যাই। আমার কিন্তু ফুল বেড রেস্ট ছিল। তখন আমার হাজব্যান্ড বলছে তুমি পারবে না। আমি বলছি না, আমি পারবো, তুমি চলো, আমি যাই, আগে একটু কথা বলে আসি। তো যে যখন কথা বললাম, তো আইসিসিবি সবাই আমাদের চেনা, তো বলছে ভাবি করেন। তো তখন আমাকে মেহেদি মার্ট থেকে বললো আপনি যদি করেন তাহলে এখানে দোকান আরও আগে সরে যেতে হবে। তা আমি ঠিক আছে, যদি এটাই হয় তাহলে আমি এটাই ছেড়ে দেব, আমি ওটাই করব। আমাকে ফার্স্ট রমজান থেকে কেউ নিতে দিল না, আমি 9 রমজান থেকে স্টার্ট করি। সেই বছরে আমি মানে সবচেয়ে বেশি সেলার ছিলাম আমি আইসিসিবিতে। আমার গরুর লেজ থেকে মাথা পর্যন্ত যা ছিল আমি সব রান্না করেছি, এই ফুল 7 মাসের প্রেগনেন্সি নিয়ে। সব মনের ইচ্ছা, এগুলি মনের ইচ্ছা, এগুলি আমার শাশুড়ি তখন বলতে, আমি ওখানে তো ছিল লুচি বানাতাম, তো তখন আমি শেফ পাই নাই যে আমাকে লুচি কেউ বানিয়ে দেবে। তা আমি তো রান্না করে পাঠিয়ে দিতাম 1:30টার ভিতরে, আমি 2 পা ছড়িয়ে দিয়ে আমি লুচি বানাতাম। আর আমার শাশুড়ি চিৎকার করতো, এই যে তুমি যে এইভাবে করছো, তোমার সাহস আছে, দেখো যেন কিছু না হয়, পরে দোষ যেন না হয়। আপনার তো দোষ হবে না, এটা তো আমি নিজে করছি, দোষ কেন দেব আমি? তখন ওটা করলাম, করার পরে রমজান মাস শেষ হলো আর আমার মেহেদি মাঠ থেকে বের হয়ে যেতে হলো। তো ওটা ছিল আমার আরেকটা ধাক্কা। এরপরে 2015-এই আমি আবার 15-এর নভেম্বরের দিকে, নভেম্বর আর ডিসেম্বর, তখন কাজী ফুড আইল্যান্ড ফুড কোর্ট হয়েছে বাংলাদেশে ফার্স্ট। তো সবার মুখে শুনি খানাজ,
তো খানাজে খেতে গিয়েছিলাম, যে দেখি ভালো জমজমার। তো তখন আমি কথা বললাম কাজী চাচার সাথে, তখন বললো যে ঠিক আছে তোমাকে করে নিতে হবে ছাদের পোর্শনটা। আচ্ছা ঠিক আছে। তখন আমার হাতে টাকা ছিল না, আমি কিভাবে করব। তখন আমার হাজব্যান্ডকে বললাম যাই আমি কিভাবে করতে পারি, আমার কাছে তো টাকা নাই। তো তখন আমাদের বাসার রেন্ট পাই, আমি আবার বসুন্ধরায় ভাড়া থাকি, ওই রেন্টটা দিয়ে এই রেন্টটা মানে গুলশানের বাসাটা ভাড়া দিই, দিয়ে আমি বসুন্ধরায় যাই আমার বাচ্চার জন্য। আমার বাচ্চা প্লে পেনে পড়তো, তো তখন ওর জন্য আসা যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়, এর জন্য আমি বসুন্ধরায় ভাড়া চলে যাই। তো তখন ও বললো যে যদি করি তাহলে তো আমার ভাড়াটা তোমার এখানে ঢালতে হবে। আমি অসুবিধা নাই, তুমি ওকে 2 মাস কি 3 মাস টাইম দাও, আমি কভার করে দিব। তখন ও বললো ঠিক আছে চলো একটা প্ল্যান করেছি। বলো কি? বলে চলো লোন নেই। আচ্ছা চলো। তখন এবি ব্যাংক থেকে আমি এন্টারপ্রেনিউর ফার্স্ট মহিলা হিসেবে আমি একটা লোন পাই 3 লাখ টাকার। সেই 3 লাখ টাকা আমার ভাসুরের কাছ থেকে নিয়েছি 2 লাখ টাকা, আরও এদিক সেদিক আমার শাশুড়ির কাছ থেকে নিয়েছি, নিয়ে প্রায় 10 লাখ টাকার মতন ওখানে ইনভেস্ট করে আমি 75 কি 80 জনের একটা দেই, সিটিং ক্যাপাসিটির একটা মানে দেই। ওটার নাম ছিল বাঁধনস হোম রেসিপি। আমার এখনও ওই নামই আছে, লাইসেন্স আমার সব ওইটার নামেই আছে। তো ওটা করার পর 3-4 মাস পরে আমার শাশুড়ি ইংল্যান্ডে চলে যায় আমার ভাসুরের জন্য। তো তখন আমি ভাড়া নিয়েছিলাম মার কাছ থেকে যে মা আমার যেহেতু টাকা শর্ট, আমাকে 3 লাখ টাকা লাগবে। তো মা দিয়েছে, সাথে সাথেই দিয়েছে। তো যেহেতু আমার ভাসুর ওখানে ছিল, তো তার সাথে ছিল 1 মাস আমি ভাড়া নিব আর 1 মাস আমার শাশুড়ি নিবে, তো ওইভাবে টাকাটা সুদ হয়ে যাবে। তো মা যখন ইংল্যান্ডে যায় তখন মা একবারে 3 মাসের ভাড়া নিয়ে চলে যায়। তখন আমি না পেরেছি রেস্টুরেন্ট চালাতে, না পারছিলাম ঘর চালাতে। তো ওই 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 কষ্টটা বেশি লেগেছে যে আমি এখন আবার ধরা খাবো 10 লাখ টাকা খরচ করে, এই 3 লাখ টাকার জন্য আমি আটকায় গেলাম। তারপর কাজী চাচার সাথে কথা বললাম, যে চাচা বলে ঠিক আছে অসুবিধা নাই, তুই কর না, সমস্যা কি। তো ওরকম করে করলাম, 7-8 মাস ওটা চালালাম। তারপরে দেখি যে না আর পারছি না টানতে, তখন ওটাও ছেড়ে দিতে হয়েছে আমার। তো আমি মানে ওই কষ্টগুলো না ভোলার মতন না। আমি আমার বিজনেসগুলোকে আমি আমার বাচ্চার মতন করে আদর করে আমি শুরু করতাম, কিন্তু যখন ভেঙে যেত তখন নিজেরই কষ্টটা লাগতো। তো ওই ধাক্কাটাও আমার খুব কষ্ট লেগেছে। ওখানে কত টাকা? ওখানে 10 লাখ টাকার মতন আর কি ইনভেস্ট করেছিলাম। ওটাও বেশি একটা ছিল না, বাট 10 লাখ টাকা ছিল তখন হিউজ অ্যামাউন্ট। 10 লাখ মানে হিউজ অ্যামাউন্ট। 15 সালের শেষে দিয়ে 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা। এরপরে আপনি কি করলেন? এরপরে আমার কিছুদিন গ্যাপ ছিল, 16-17 সালের কথা। 17 সালে স্টার্ট হলো মেট্রো কিচেন বাংলাদেশে, ওটাও ফার্স্ট কন্টেনার দিয়ে স্টার্ট করেছিল। তা আমি এমনি শুনছি কন্টেনার দিয়ে স্টার্ট করবে, মানে ব্যবসার খবর আসলে খাওয়া দাওয়া দিয়া নতুন এটা তো ব্যবসা কনসেপ্ট আসলে আমার মাথা খারাপ হয়ে যেত। আমার মাথা খারাপ হয়ে যেত, কেন আমি কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস নিয়ে পড়াশোনা করি নাই, বাট বিজনেস নামটা শুনলি না আমার কেন জানি মানে নেশা হয়ে যায়, ব্যবসা করতে হবে, এটা আমাকে করতে হবে। আমার হাজবেন্ড বলল চলো না যাই। ও বলে আবার তুমি শুরু করছো। আমি না এবার তোর টাকা নাই, সমস্যা নাই, চলো জাস্ট দেখে আসি, সমস্যাটা কি, দেখতে তার পয়সা লাগবে না। বলে আচ্ছা চলো যাই। তো বলে আমরা গেলাম, গিয়ে দেখি ওখানে সবই হচ্ছে চেনা, কাজী ফুডের সবাই ওখানে, কাজী ফুডেরই একজন, ও মেবি যমুনায় কাজ করতো, ওই জিনিসটা রেডি করছিল। তো রেডি করার পর তো ওকে যে বলেন আল্লাহ তোমাকে তো আমি চিনি, বলে হ্যাঁ ভাবি আমাকে তো চিনেন। আমি না আমার ইচ্ছা ছিল কিন্তু এখন তো আমার কাছে টাকা নাই। বলে ভাবি তোমার কাছে কি আমরা টাকা চেয়েছি, তুমি স্টার্ট করো পরে দিবা। তো তখন আমি আমাদের বাসায় একটা ফ্ল্যাট বিক্রি করি, তো তখন হাতে টাকা চলে আসে, তখন আর টাকার কোনো অভাব ছিল না। ফ্ল্যাট কি ব্যবসা করার জন্য বিক্রি করেছিলেন? না ওটা বিক্রি করেছিলাম বসুন্ধরা ল্যান্ড কেনার জন্য। কারণ গুলশানে আছে আরও, তো একটা দিয়ে একটা ল্যান্ড কিনে আমরা একটা বাড়ি করতে চেয়েছিলাম। তো তখন ওটার জন্য বিক্রি করাতে তখন কিছু টাকা ক্যাশ ছিল, আরও অনেক কিছু ছিল, আমার হাজবেন্ড প্ল্যান ছিল, অনেক কিছু প্ল্যান ছিল করার, বাট সামহাও কেন জানি ভাগ্যটা
সায় দেয় নাই। এই ভাগ্যটা, সময়টা হচ্ছে একটা জিনিস, এমন একটা জিনিস, জানি না এটা আমি দেখেছি বেশিরভাগ ছেলে হোক মেয়ে হোক যারা উদ্যোক্তা, তাদের না শুরু থেকে এই জিনিসগুলি সম্মুখীন হতে হয়। আমি বলে না, আমি অনেককেই দেখেছি। ছেলেরা তবু পার পেয়ে যায়, মেয়েরা না পার পেতে পারে না সহজে, ওদের জন্য মানে এই যুদ্ধটা কঠিন হয়ে যায়। তারপরেও স্টার্ট করলাম, মানে কন্টেনারের যে কন্টেনারিটা, restaurant। হ্যাঁ। তখন বলে তুমি ভাবি শুরু করো, টাকা তুমি পরে দিও। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। আমি যখন স্টার্ট করি তো ওই মুহূর্তে আমি আমার ফ্ল্যাটের যে যার কাছে সেল করছি, সে আমাদের বাসায় থাকে নিচতলায়। আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাকে পয়সা দিতে হবে। বলবো আচ্ছা ঠিক আছে, যাও, তোমার এটা স্টার্ট করার জন্য আমরা দিয়ে দিচ্ছি। তো তখন ওইটা দিয়ে ফার্স্ট শুরু করলাম। তো তখন ওটা আরেকটা মজার কথা, যেটা হচ্ছে যে যখন ফ্ল্যাট বিক্রি করে তখন আমি আঙ্কেলের সাথে কথা বললাম যে আঙ্কেল আমাকে একটু বেশি টাকা দিতে হবে। তখন বলে ঠিক আছে, যাও, মেয়ে হিসেবে তোমাকে আমি বেশি দিব। তখন আঙ্কেল যে টাকাটা দিল সেটা দিয়ে আমি আরও একটা নিলাম। ওখানে মোট 3টা কন্টেনার আমি নিলাম। একটা আমার হাজব্যান্ড টাকা দিল, একটা ওটা ছিল দোতলা, আমার টাকা দিয়ে আমি সিঙ্গেল একটা নিলাম, আরেকটা পার্টনারে নিলাম। তো ওটা মাশাল্লাহ দিল, ভালো চলছিল। চলতে চলতে তো তখন আমার হাজব্যান্ড বলতেছে যে চলো, যেহেতু তোমার শখ, তোমাকে আরেকটা শখ মিটাই। তা বললাম কী শখ মিটাবে বলো। আজকে আমি 1 লাখ টাকা দিয়ে একটা জমি মানে করে রেখে আসছি, ওটা লিজে নিয়েছিল, লিজের জন্য অ্যাডভান্স দিয়ে আসছি। তা আমি বলছি, কোন জমিটা আমাকে একটু দেখাও। তো দেখালো যে নানুস ফ্যাক্টরি মাঝখানে যে নানুস আন্টি ওখানে ছিল তখন, যে ওটা মাঝখানে যে জায়গাটা খালি ওটা তো নিয়েছি। আমি দেখে আমি না করেছি, আমি না এটা নিও না, এই জায়গাটা ওরকম একটা চলবে না। বলে না চলবে, তুমি নাও। নেওয়ার পর ওখানে ওটাই ছিল আমার জমানো যতটুকু টাকা ছিল, যতটুকু যা ছিল, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে কষ্টের টাকাটা ছিল। সব মিলিয়ে ফ্ল্যাট বেচা, সব ব্যবসা করে, মিলিয়ে, হ্যাঁ সব মিলিয়ে যেটা। মানে টাকা তো ইনকাম না করলে আসে না। টাকা জিনিসটা এমনই, আমি জানি না একমত হবেন কিনা, টাকা না থাকলে কোনো দাম থাকে না। বাস্তবিক এটা কিন্তু বাস্তব। টাকা আছে আপনাকে সবাই দাম দেবে, টাকা নেই আপনাকে কেউ দাম দেবে না, যেটা এখন ফিল করি। আপনি বললেন যে আপনি কান্না করতে পারেন, সত্যি ওই টাকাটা শেষ হওয়ার পরে আমি অনেক ভেঙে পড়ছিলাম। জীবনটা বড় কঠিন। ওই বিজনেসটা লস করার পরে এমনও সময় গেছে, হ্যাঁ আল্লাহ হয়তো কাউকে রহমত করে, রহমতের জন্য করোনা স্টার্ট হলো, তখন ব্যবসাটা লস খেলাম। একটা ছেলে ছিল বাজারে, ছিল বাকিটাকে দিত আমার রেস্টুরেন্টের সময় থেকে। ও না থাকলে করোনায় হয়তো আমি মরে যেতাম। ও আমাকে অনেক হেল্প করছে, হয়তো ওর সাথে আমি কথা এখন কম হয়, বাট ও অনেক হেল্প করেছে। পুরা করোনা ও আমাকে টানলো। তারপর আমার হাজব্যান্ডকে বললাম এখন কি করবা, করার তো কিছু আর নাই। তো ও তখন বললো চলো আর একটা ফ্ল্যাট বিক্রি করি, আমি বাইরে চলে যাই। না, আমি একটু তার আগে একটু জানতে চাই যে লসটা হলো কিভাবে। লসটা হলো ওখানে যখন আমি স্টার্ট করা কন্টেনার যে রেস্টুরেন্ট, হ্যাঁ তিনটা ওটা আমার। হ্যাঁ, তো ওই 3টা ছেড়ে আমি যে বড়টা দিলাম, ও ল্যান্ড বড়টা ল্যান্ড নিয়ে তখন ওটা স্টার্ট করে দিলাম। ওটা ওখানেই বন্ধ করে দিলাম। ওটা 2017 থেকে 18 পর্যন্ত 1 বছর আর কি কন্টেনার চালালাম। তো 1 বছরের মাথায় ওটা অফ করে দিয়ে, যেহেতু এটা স্টার্ট করছি অযথা ওই 3টা কেন রাখবো, তো ওই 3টা বন্ধ করে দিয়ে এটাকে বানানো শুরু করলাম। এটা যখন স্টার্ট করলাম, স্টার্ট করার 4 মাসের মাথায় সরকার ওইখানে কিছু বড় বড় পাইপ বসাচ্ছে, ওই ভিতর দিয়ে পাইপ টাইপ নিবে, রিং বসাচ্ছে বড় বড়। তো যখন বসাচ্ছে তখন 3 মাস ছিল, আমার স্টাফ ছিল 15 জন। 15 জনের ভিতরে সবার স্যালারি হাই ছিল। আমার ওখানে কন্টিনেন্টাল ফুড ছিল, চাইনিজ ছিল, বাংলা ছিল, কাবাব ছিল, সবই ছিল আমার ওখানে। মাল্টি কুইজিন হ্যাঁ, একটা ছিল, রেস্টুরেন্ট ছিল। তো যেহেতু 15 জন স্টাফ চালানো মুশকিল হয়ে যাচ্ছিল, ওখানেও 4 মাস, ঠিক আছে 4টা মাস লাগবে, সেটা টানলাম আমি। টানার পর যখন স্টার্ট করলাম আবার,
খুব ভালো চলছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছিল। অর্ডার আসছিল, তারপর আবার আইসিসিবি রেফতার বাজার শুরু হলো, আবার সেটাও করছিলাম। করার পর আমার একটা শেফ আমার পুরা গ্রুপ নিয়ে চলে গেল। আমি যেদিন বেতন দিলাম সেদিন আমার 10 দিন একটু লেট হয়েছিল বেতন দিতে, যে কোনো কারণে আমি টাকা উঠাতে পারছিলাম না। তো পুরা শেফ নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর আবার নতুন করে শেফ রেডি করলাম, নতুন সেটআপ করলাম, আবার একটা খরচ হলো। করতে করতেই যখন দেখা গেল যে মানে আভাস আসতেছে করোনার, আমি তখন বলতেছি যে করোনা এটা আবার কি। তো তখন আমার হাজবেন্ড বলল যে একটা ভাইরাস বের হচ্ছে। তো কিছুদিন চালিয়েছি, চালানোর পর তখন আমার একটু সিক্স সেন্স কাজ করে। আমি যখন দেখছি যে না, আমি যদি এইভাবে আর আছে কিছু ক্যাশ হাতে, এই টাকাটা যদি আমি রেস্টুরেন্টে শেষ করি তাহলে তো আমার বাচ্চারা না খেয়ে মরবে। তো তখন ওকে বললাম তুমি কি করবে এখন? ও বলল ছেড়ে দাও। তখন ওই যে ছেড়ে দাও বলে, ওটা ছিল আমার বাচ্চা। সহজে তো আর ছাড়া যায়, সহজে ছাড়া যায় না। আমি কিন্তু এখন পর্যন্ত ওই রাস্তায় ঢুকি নাই। যেই মুহূর্তে আর কি আমার ওটা হাত থেকে চলে গেছে, আমি যে দেখিও নাই ওটা কিভাবে খুলছে, কিভাবে কি করছে। মানে অনেক টাকা ঢেলেছি, যতবার। কত টাকা এটা? ওখানে আমার স্টিলই কিনতে হয়েছে 1.5 কোটি টাকার মতন। ওটা স্টিল দিয়ে করা ছিল সম্পূর্ণটা। ওটা নিচু একটা জমি ছিল, ওখানে প্রায় 200 ট্রাক বালি ফেলে জায়গা ভরা করা হয়েছে। তাহলে আপনার ওখানে তো অনেক টাকা চলে গিয়েছিল, ইনভেস্ট করতে হয়েছে। ওটাকে 2-3 বার চেঞ্জ করতে হয়েছে। প্রথমে একবার করলেও ভালো লাগছে না, আবার ওটাকে চেঞ্জ করলো, রঙই চেঞ্জ করেছে কয়েকবার। তো ওটা করে তো যখন ওই ধরাটা খেলাম, এটা আমি এখনো মানতে পারি না। ওটা অনেকেই বলে, আমাকে মনে করানোর চেষ্টা করছে, দেখো প্লিজ সব মনে করে, ওটা মনে করে না। ওটার জন্য আমার কলিজাটা ছিঁড়ে যায়, কারণ ওটা তো শখের ছিল। শখ মিটাতে গিয়ে আমার ওই টাইমে যে ক্যাশ ছিল, যে সম্বল ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। তো এটা আমার খুব কষ্ট, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ওই ফিলটা আমি একমাত্র করতে পারি। আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে যে তুমি কি এখনো ওটা ভুলতে পারো না? আমি বলি না, ওটা ভোলা যাবে না। আগে যে ধরাগুলো খেয়েছি ওটা হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট, আর এটা হচ্ছে মানে বিগ অ্যামাউন্ট। সঞ্চয় জিনিসটা মানুষ খুব কষ্ট করে। ততদিনে ওটা তো শখ আর ছিল না, তখন তো পেশা হয়ে দাঁড়ালো, ইনভেস্ট হয়ে গেছিল। হ্যাঁ, ওটা ইনভেস্ট হয়ে গিয়েছিল, ওটা পেশা। তখন আমার ছিল যে ওটা থেকে আমার টাকা উঠাতে হবে, আমার যা ক্যাশ ছিল ওটাতে আমি ঢেলে ফেলছি। তো ওই দুঃখটা আমি ভুলতে পারি না, ওটা আমার খুব কষ্ট লাগে। এরপরে আবার আপনি মানে এই টাকার যে একটা ধরা খেলেন, তারপরে আপনি আবার তো ফ্ল্যাট বিক্রি করলেন দ্বিতীয়বার। তখন বিক্রি করিনি, তখন করোনা তো মাঝখানে। তো করোনার মাঝখানে বসুন্ধরার আমি যে বাসায় ভাড়া থাকতাম, তো 1 মাস আমি ভাড়া দিতে পারি নাই। তখন ভাড়াটিয়ারাও হাফ ভাড়া দিত। তো হাফ যখন ভাড়া দিত, আমি আমার হাজবেন্ডকে বললাম, মাকে বলো ভাড়াটিয়া উঠাই দিতে, আমি উঠে যাই, নিজেদের ফ্ল্যাটে উঠে যাই। তখন মা বলল যে ওটা তো ভাড়া চলছে, কেন তুমি উঠবে? আমি বাসায় যাই, একটা প্ল্যান করি আগে। আচ্ছা ঠিক আছে, প্ল্যান করেন, কি প্ল্যান করবেন জানি না, বাট বাসা খালি করে দেন, আমি উঠে যাব। এখানে তো আমাকে ভাড়া দিতে হবে। 70,000 দোকানও বন্ধ, এদিকে দোকান বন্ধ, আমার ইনকাম নাই। তারপর হচ্ছে যে ক্যাশও নাই আমার হাতে, আমি বাড়ি ভাড়াটাও দিতে কষ্ট হচ্ছে। তো তারপর মা বাসায় এলো, এসে মা আমাদের এখন যে বাসা আছে এটা ডুপ্লেক্স, তো মা নিচতলার ফার্নিচারগুলো চাপায় চাপায় জায়গা বের করলো। তারপর বললো যে তুমি গুলশানে আসো, দেখো এটা হয় কি না তোমার। তা আমি গিয়ে দেখলাম, দেখার পর যে মা তাহলে আমার ফার্নিচার মানুষকে দিয়ে দিতে হবে। বলছে আচ্ছা দিয়ে দাও, সমস্যা কি, ফার্নিচারের তো অভাব নেই। আচ্ছা ঠিক আছে মা। তো গিয়ে যা ফার্নিচার ছিল মানুষকে ডেকে ডেকে দিলাম, আমার ননদকে দিলাম,
সবাই যারে যতটুকু দেওয়ার দিলাম। দেওয়ার পর আমি বসুন্ধরা থেকে শিফট করলাম এখানে। তখন কিন্তু একদম ভরপুর করোনা। আমি বাড়ি থেকে বেরোতে পারি নাই, আমি কোনো কিছু ইনকাম করতে পারিনি। আমার মনে হয়েছে আমি সুসাইড করব। একদিক দিয়ে টাকার টেনশন, 2 কোটি টাকা সর্বনাশ, আরেক দিক দিয়ে হাতে টাকা নেয়। করোনাটা আমি জানি না সবার ক্ষেত্রে কি গিয়েছে, আমার জন্য গিয়েছে ওটা একটা যুদ্ধ। মানে আল্লাহ ওই ছেলেকে বাঁচাই রাখুক, নাহলে আমি না খেয়ে মরতাম। আমার মতন অনেক। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। টাকা শেষ, দোকান শেষ, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি 2 বার বারান্দায় গিয়েছি জাম্প করব। পরে চিন্তা করলাম না, আমার বাচ্চাদের কি হবে, আমার সংসারে কি হবে, এই চিন্তা করে আবার থেমে গেলাম। এর ভিতরে একজন আসলো আমার বাসায় ঘুরতে, করোনা যখন একটু হালকা। তো তখন এসে বলল, ওরা আসলো, ওদের সামনে বললাম যে দেখো আমার কষ্ট হচ্ছে, আমার মরে যেতে ইচ্ছে করতেছে। তখন ওকে বুঝালো যে ভাবি আপনার চাইতে অনেক মানুষ কষ্টে, আপনি তো থাকার জায়গা আছে, অনেকের থাকারও জায়গা নেই এই করোনার ভিতরে। তো ওর কথা শুনে আমি আবার থেমে গেলাম যে থাক, মরা তো আর সলিউশন না, সলিউশনটা হচ্ছে বেঁচে থাকাটা, যুদ্ধটাই হচ্ছে আসল। তো তারপরে নিজেকে বুঝালাম যে না, যুদ্ধ করতে হবে। তো করোনা থেমে গেল। তারপর আমার হাজব্যান্ডকে বললাম এখন কি করব বলো, হাতে তো টাকা পয়সা নাই, চলো কিছু করি। তখন ও বলতেছে কি করবা, কি করার আছে? তখন ওই বলল যে একটা কাজ করি, আমি বাইরে চলে যাই। আচ্ছা, আমি আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি। তারপর বললাম যে তুমি থাকতে পারবে তো? বলে হ্যাঁ, আমার ফ্যামিলির জন্য আমাকে থাকতে হবে। তারপর ঠিক আছে, তুমি কিন্তু চিন্তা করো, এটা কিন্তু আমার লাস্ট গুলশানের ফ্ল্যাট, এটা তুমি শেষ করলে কিন্তু সর্বনাশ। না না, ও বললো যে না না না, কেন সর্বনাশ হবে, অসুবিধা নেই, আমি যাব। তো তারপর আল্লাহর রহমতে ওটা সেল হলো, ভালো দামেই সেল করা হলো। আমি এটা লাইভ এখানে বলা উচিত না, বাট ওখানে আমরা কিছু ইনভেস্ট করলাম। তো তারপর ও কানাডায় গেল। ওকে বারবার বলেছি টাকা পয়সা আছে তো, আছে তো? বলে হ্যাঁ আছে, আছে, চিন্তা করো না, আছে। কিন্তু টাকা কিভাবে শেষ হয়ে গেছে এই জিনিসগুলো আমি জানতাম না। যখন টাকা পয়সা শেষ, ও কানাডা থেকে আমাকে বলছে, ওখানে গিয়ে ওর কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারি, বাট কিন্তু টাকা শেষ এটা আমি বুঝি নাই। এই জিনিসটা আমি একেবারেই বুঝতে পারি নাই যে টাকা শেষ। তো তখন আমি বলছি দেখো তুমি টাকা কোথায়, তুমি যে বলছো এরকম এরকম, টাকা কি করেছো বলো? আমাকে বললো যে দুবাইতে আছে। এটা কিন্তু সবাই জানে আমাদের ফ্যামিলিতে যে আমাদের কিছু টাকা দুবাই রাখা। তা আমাকে বললো যে আমি এখন চলবো, কিন্তু আদতে রাখা নাই। না না না, রাখা নেই, ফ্যামিলির লোকজনদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, যখন বিক্রি করলো আমরাও একটু ঘোরাঘুরি করেছি, উমরা করতে গিয়েছি, একটু ছিল, বাট টাকার রহস্যটা আমি সত্যি এখনো আদৌ জানি না। ওই রহস্যটা এখনো আমি জানি না। তো ও কানাডায় আমাদের চলে যাওয়ার কথা 2024 ডিসেম্বরে, ও চলে আসলো নভেম্বরে। ওর 3rd নভেম্বর বার্থডে, ও সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলো যে বার্থডে একসাথে করবে, তারপর আমরা সবাই একসাথে কানাডায় চলে যাব। তো তারপর আমি বারবার বলি এই ডিসেম্বরে না চলে যাব, ব্যারিস্টারকে ফোন দাও, এই করো সেই করো। তো যখন দেখি ও কোনো রেসপন্স করে না, ওই যে বললাম আমার 6 সেন্স কাজ করে, তখন আমার শাশুড়ি আমাকে উপর থেকে বলতেছে তুমি কিছু করছো না কেন, গুট্টু তো যাবে না, ওর ডাকনাম হচ্ছে গুট্টু, গুট্টু তো যাচ্ছে না, কি করছো তোমরা, এভাবে বসে থাকলে চলবে না। তো তখন আমি চিন্তা করলাম, একদিন ওকে রাতে যে কোনো একটা ঘটনা ঘটলো আমার সাথে, তখন আমার দুনিয়া নষ্ট হয়ে গেল। ওই ঘটনাটা আমি এখানে বলতে পারবো না, বাট আমার সব উল্টাপাল্টা হয়ে গেল। তখন হয়ে গেলাম আমি একা।
ওঠার পরে নিজেকে একা ফিল করলাম, না আমি কাউকে বলতে পেরেছি, না নিজের যুদ্ধ করতে পারছি। তখন আরেকটা মানে আমি একদম ভেঙে গেছি। এটাকে কি বলে মানুষ, মাটিতে পড়ে যাওয়া বলবো না ধ্বংস হয়ে যাওয়া বলবো, সত্যি আমার ওই ভাষাটা আমার জানা নাই। বাট আমি একেবারে নিস্তেজ হয়ে গেলাম যে এখন আমি কি করব, আমি কিভাবে চলবো, বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের খাওয়া দাওয়া। এর ভিতরে একদিন আমার পুরানো এক বাবুর্চি আসলো, বিহারি। তো উনি এসে আমাকে বলল যে আমাকে একটা জায়গা নিয়ে দিবেন, আমি খাবার বিক্রি করব। তো তখন আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও, আমি আশেপাশে মানুষ চিনি, আমি একটু জিজ্ঞেস করে দেখি। মানে ততদিনে তো আপনি ধরেন সব সহায় সম্বল, ক্যাশ শেষ, একদম মানে একদম ফ্ল্যাট শেষ, সব একদম কিচ্ছু শূন্য। নাই, কিচ্ছু নাই, জিরো আমি একদম। একদম জিরো, মানে কি আমার গহনাও আমি বিক্রি করে ফেলেছি। না আপনারা তো বাইরে চলে যাচ্ছেন এরকম হ্যাঁ, একটা প্ল্যান করে। আমাকে আমার হাজবেন্ড বললো যে দেখো এখানে রেখে কি করবো, আমরা তো চলেই যাব, এখানে তো রাখার কিছু নাই, তোমার ইচ্ছে হলে পরে তুমি আবার করো, হারে গেলে তার তোমার সমস্যা নেই, আর তো তুমি ফিরছো না। তো আমরা তো একবারে প্ল্যান করেছি যে ওখানে একবারে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ওটার জন্যই তো আমরা রাজি হয়েছি। ততদিনে সব শেষ, টাকা পয়সা সব শেষ, মানে আমার মাথা কাজ করছে না তখন। যখন আমি ওই জিনিসগুলি ধরতে পারলাম, জানতে পারলাম, তখন আমি একদম ভেঙে গেছিলাম। না টাকা পয়সা হাতে আছে, না আমি কারো কাছে যে মুখ পাবো, যে আমি যে দিন শেষে না সবাই বউদের দোষ দেয়। আমি জানি না কেন আমাদের এই সমাজটা এই জিনিস করে, জানার চেষ্টা করে না যে আদৌ কি দোষ টাকার বা সমস্যাটা কোথায় বা দোষ টাকার। কিন্তু দিন শেষে দেখেছি ঘুরে ফিরে আমাকে দোষে। যাক, ওটাও আমি মেনেছি, যাক যেটা ইচ্ছা সেটা করুক। পরে ওই বাবুর্চির কথা শুনে আবার আমার হাজবেন্ড বলল ঠিক আছে, যেহেতু বাবুর্চি করবে না, একটা কাজ করো, আমি আমার ভাসুরের কথা বললো যে ওর সাথে কথা বলি। আমি বলছি কথা বলো। তারপর ভাইয়ের সাথে কথা বললো, ভাইয়া বললো যে ঠিক আছে আমি দিব 1 শর্তে, যদি বাঁধন করে। তো আমাকে এসে বললো যদি তুমি করো তাহলে আমি তোমাকে করে দিব, না হলে না। ঠিক আছে ভাই, আমি তো করবো, রাঁধতে তো আমাকেই হবে। তো আমি বললাম ঠিক আছে আপনি আমাকে করে দেন। তো ভাই আমাকে নিয়ে জায়গাটাকে দেখে বললো যে না খুব সুন্দর জায়গাটা, তুমি করতে পারো। তখন আমাকে দিল 1 লাখ টাকা, যে এটা দিয়ে তুমি স্টার্ট করো। সে 1 লাখ টাকা দিয়ে আবার নতুন করে স্টার্ট করলাম। উদ্যোক্তাদের না খুব কষ্ট। তখন ফিল করেছি যে উদ্যোক্তা মানেই যে সোজা শব্দে ভাষায় না, আপনি কিছু করলেন আর হয়ে গেলেন না, ভেঙে চুরে মুড়ে তারপরে কিন্তু উদ্যোক্তা হতে হয়। আমি কতবার যে ভেঙে পড়েছি, কতবার মুচড়ায় গিয়েছি, এটা আমি জানি। আর যারা উদ্যোক্তা তারাই জানে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, উদ্যোক্তা মানেই হচ্ছে ভেঙে যাওয়া। এর জন্য আমি সবারকে বলি কাজ শিখো, পড়াশোনা শিখো, খুব দরকার, খুবই দরকার। কিছু না কিছু আমরা একটু জানি যে আসলে আপনার যে জার্নিটা, এখন আপনি কি অবস্থানে আছেন, কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ বলবো, কেন আল্লাহ পাক রিজিক আমার কপালে লিখে রেখেছে। আমি সেই 1 লাখ টাকা দিয়ে নতুন করে স্টার্ট করেছি ফুটপাত থেকে। আমি এখন গর্বের সাথে বলি, যখন বলি মানুষ হেসে দেয়, ফুটপাত কি বলে, আমি ফুটপাত ব্যবসায়ী। আমি কোটি টাকা লস করে আমি আবার নতুন করে সেই ফুটপাত থেকে স্টার্ট করেছি। এখন আমি গর্ব করে বলি ওটা আমার রুট। আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি যদি আবার রেস্টুরেন্ট দাও তাহলে কি করবাই যায়, না এটাকে ছাড়বো না। এটা যদি গভর্নমেন্ট দেখেও বলে যে এই মহিলাকে উঠাই দাও, তারপরেও আমি তাকে অনুরোধ করব ওই জায়গা থেকে যেন আমাকে না উঠায়, কারণ ওটা থেকে আমি আবার আঁকড়ায় ধরে ঘুরে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি, আমার সংসার চলছে, আমার দোকানে যে স্টাফগুলো আছে আল্লাহ পাক তাদের রিজিক লিখেছে, আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। এখানে স্টাফ কতজন আছে? এখানে আমার 4 জন ছিল। একজন খেলা দেখার জন্য চলে গেছে, ছোট মানুষ তো, ও এই ফুটবল খেলা দেখার জন্য চলে গিয়েছে। আর একজনকে আমি রমজান মাসে বাদ দিয়ে দিয়েছি। এখন আপাতত 2 জন আছে, আবার ওই ছেলে ফেরত আসবে। আচ্ছা 2 জন আর আমি সহ 3 জন। এখন জি, কেমন ব্যবসা হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ, প্রথম মাসে আমার 60,000 টাকা লাভ হয়েছে। আমি লাভের পোর্শনটা বলি,
তারপরে শুধু লস হয়েছে আমার ইলেকশনের মাসটায় লস হয়েছে, রমজান মাসে লস হয়েছে, আর এই যে গত মাসটা গেল, এই 3টা মাস আমার লস। এটা ব্যবসায় থাকতেই হবে, লস মেনেই আপ ডাউন চলবে। আমাদের নারীদেরকে আসলে আপনি কি বার্তা দিবেন? প্রত্যেকটা নারীকে আমি বার্তা দিব, প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু আছে, কিছু জানা কিছু অজানা। তো প্রত্যেকটা নারী যেন নিজের নিজের জায়গা থেকে কিছু না কিছু রেডি হয়ে থাকে। কখন কার জীবনে কি বয়ে নিয়ে আসে কেউ বলতে পারে না। আমার হাজবেন্ডের অনেক ছিল, আল্লাহর রহমতে এখনও আছে, যতটুকুই আছে। এখন যদি আমি শেষ করে ফেলি তাহলে তো বাচ্চা কাচ্চা সব রাস্তায় বসে যাবে। বাট প্রত্যেকটা নারীকে কর্মঠ হতে হবে, সেটা আমার সন্তান হোক, যার সন্তানই হোক, সেটা কোটিপতি হোক, আরও কোটিপতি হোক, গরিব হোক, সবার জন্য একই কথা, কর্মঠ হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। না হলে কখন কে কিভাবে কোন পরিস্থিতিতে পড়ে তাহলে সবাই উঠে দাঁড়াতে পারবে না। সবাইকে রেডি থাকতে হবে, যেন যে কোনো মুহূর্তে যেন আমার মতন দুমড়ায় মুচড়ায় পড়ে না যায়। না, আপনি তো দুমড়ে মুচড়ে গেলেও ফেরত আসছি, এই সাহসটা থাকতে হবে। হ্যাঁ, এটার জন্য একজনকে আমি ধন্যবাদ দিই, সেটা হচ্ছে তার সাথে আমার মিলে না, তার সাথে কিন্তু আমার কাঠে কুড়ালে লেগে থাকে, সেটা হচ্ছে আমার শাশুড়ি। আমরা শাশুড়ি বউ কিন্তু কথাও বলি না, অনেক সময় আমরা দুজনে লেগে যাই, কিন্তু আমাকে আজকে এই পর্যন্ত উঠে দাঁড়ানোর জন্য যতটুকু সাহস ওই ব্যক্তিই দেয়। এটা একটা গুড মেসেজ। আমাদের দেশে বউ শাশুড়ির অনেক লাগবে, এটা ঘরে ঘরে, এটা নতুন কিছু না, এটা আমাদের কালচারের ভিতরে আছে। শাশুড়ি বউয়ের লাগবে, আমার ছেলের বউয়ের সাথে আমার লাগবে। আমি যে ফেরেশতা তা তো না, আমার ছেলের বউয়ের সাথেও লাগবে। কিন্তু আমার শাশুড়ি আমাকে, আমি যতবার পড়ে গিয়েছি ততবার কিন্তু আমার শাশুড়ি আমাকে দাঁড় করাইছে, বারবার বলেছে আমার সাথে কথা না হোক, কিন্তু অন্য মানুষের দ্বারা পিছন থেকে হ্যাঁ, দিন শেষে সেই করেছে। প্রথমে হয়তো বা বলেছে না আমি করব না, টাকা পয়সাও যখন দরকার পড়েছে, কিন্তু বলেছে আমি পারবো না, আমি একটা টেক্সট দিয়ে বসে থাকতাম জমা আমার লাগবে, কিন্তু তখন তারপরে ঘুরে ফিরে সেই দিত। কিন্তু আজকে যেমন এরকম সবার ঘরে থাকা উচিত আমি মনে করি। ঘুরে দাঁড়ানোর মতন কাউকে না কাউকে দরকার, শাশুড়ি দরকার, শাশুড়ি হোক যেই হোক দরকার। আমাকে ঘুরে দাঁড়ানোর জন্য সত্যি কথা আরো বেশি এনকারেজ করে আমার শাশুড়ি। দারুণ। বাঁধন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ পডকাস্টে আসার জন্য। আপনার সংগ্রামী যে জীবন গল্প আমরা শুনলাম, এটা আমাদের দর্শকরা যারা এতক্ষণ ধরে শুনলেন, আপনারা নিশ্চয়ই অনুপ্রেরণা পাবেন যে আসলে থেমে যেতে হবে না, আমাদেরকে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আমরা আগামী পর্বে নতুন কোনো সংগ্রামের গল্প নিয়ে হাজির হব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।